আলহামদুলিল্লাহ, সব কিছু রেডি করে বের হইতে হইতে অনেক বেলা হয়ে গেল। 12টার উপরে বাজে। বাইকে সামানা লোড করা শেষ। এখনই রওনা হয়ে যাব। আর আমরা ডানের যে হোটেলটা ছিল, হোটেল কক্সবাজার, এটার মধ্যে ছিলাম গত 2 দিন। এটা মূলত হলো মুসলিম পট্টি, মুসলিম এলাকা। এখানে ম্যাক্সিমাম দোকানগুলো হলো, হোটেলগুলো হলো মুসলিম, খাবার হোটেলগুলো হলো মুসলিমদের। তো এখন আমাদের কাজ বাকি আছে হেলমেটের কমিউনিকেটর কানেকশন করা। এটা কানেকশন হয়ে গেলে আমরা আস্তে আস্তে রওনা দেব পোকরার উদ্দেশ্যে। কমিউনিকেটর কানেকশন চেষ্টা চলতেছে। এ পর্যন্ত 2জনের সাথে হয়েছে, বাকিগুলোর সাথে ট্রাই করতেছি করার জন্য। হয়ে যাবে ইনশাল্লাহ। কমিউনিকেটর কানেক্ট হয়ে গেলেই আমরা চলে যাব। কমিউনিকেটর অনেকক্ষণ ট্রাই করতেছি কানেক্ট করার জন্য 4জনের সাথে, কিন্তু 2জনেরটা হচ্ছে না, বাকি 3জনেরও হচ্ছে। আমরা তো এই 3জনের কানেক্ট দিয়েই রওনা হয়ে যাব। রিজন, তুমি মাঝখানে থাকো, আমি পিছনে থাকি, রতন ভাই সামনে থাকেন। ট্রাই করে লাভ নেই, যা হয়েছে কানেক্ট এ দিয়ে আপাতত চলতে থাকি। পরে আবার সময় নিয়ে দেখবো নিজে কানেক্ট হয় কিনা। এখন আমরা জার্নি স্টার্ট করে দিই। বিসমিল্লাহি তাওয়াক্কালতুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জার্নি স্টার্ট করে দিয়েছি। আল্লাহ, কি অবস্থা! কিতনা ঢুকে আল্লাহু আকবার, তো কঠিন অবস্থা দেখা যায়। ডান্দা বান্দা কোনটা যে কিতনা ঢুকে যাচ্ছে, কোনটার চাকা বোঝা যাওয়াটাই কঠিন অবস্থা হয়ে যাচ্ছে। এই ফুয়েল তো ফুয়েল নেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের সব আগে চলে গেছো, পিছনে ফুয়েল পাম্প ছিল। যাই হোক, সামনে ফুয়েল পাম্প পাইলে পারে ওই ফুয়েল পাম্প ঢুকে যেও, ফুয়েল নিয়ে তারপর যেতে হবে। আলহামদুলিল্লাহ, সবারই ফুয়েল নেওয়া শেষ। এখন আবার জার্নি স্টার্ট করে দিচ্ছি। এই চলো, আবার জার্নি শুরু করা যাক। চলো চলো, ধীরে ধীরে কাঠমান্ডু শহরকে বিদায় জানিয়ে পোকারার দিকে অগ্রসর হচ্ছে। আমাদের আগে বাপি ভাই ওরা বেরিয়ে গেছে। ওনারা নেপালি 2 ভাইয়ের কাছ থেকে রুট প্ল্যান নিছে। যে রুট প্ল্যান নিছে এটা দিয়ে আমরা বেরোচ্ছি। আমাদের রুট প্ল্যান অনুযায়ী এদিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর হবে বললো। মেন যে হাইওয়েটা, পৃথিবী হাইওয়ে, যেটা দিয়ে পোকারা যাওয়া হয়, ওইটাতে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ওইটা অনেক জায়গায় ভাঙাচুর হয়ে গেছে। যার জন্য নেপালি ভাইয়েরা পরামর্শ দিলে যে এই দিতে গেলে পারে রাস্তা ভালো হবে এবং ভিউটা ভালো পাওয়া যাবে। এই জন্য আমরা এই রাস্তা দিয়েই বেরিয়ে পড়ছি। দেখা যাক আমরা কেমন ভিউ পাই সামনের রাস্তাটা। ধীরে ধীরে ইট পাথরের কোলাহলকে পিছনে ফেলে সবুজের পাহাড়ের মধ্যে মিশে যাচ্ছে। আস্তে আস্তে ভিউগুলা দারুণ লাগতেছে, দারুণ, অসম্ভব সুন্দর লাগতেছে এই পাশের ভিউগুলা। ওই দেখেন সামনে আমাদের যেন পাহাড় অপেক্ষা করতেছে। পাহাড়, এই পাহাড়কেই তো, এই পাহাড়ে রাইড করার জন্যই তো এত দূরে আসা কষ্ট করে আসতেছি, পাহাড় ভালোবাসাকে জয় করার জন্য।
এদিকেও কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে একটু জ্যামও লেগে যাচ্ছে। যেখানে আসলে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা ব্লক হয়ে গেছে, এখান দিয়ে গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। একটা আসতেছে আর একটা যাচ্ছে, অপেক্ষায় থাকতে হচ্ছে। এখানে ল্যান্ডস্লাইড হয়ে যে কাদা হয়ে গেছে, পিছলা পিছলা একটা অবস্থা। যদিও কার্পেটিং করা, তার উপরে মাটির পরে পিছলা হয়ে গেছে, ভয় নাই। পুরাটাই যদি মাটির রাস্তা থাকতো তাহলে ভয় ছিল। আরে বাবারে, ধুলা জিন্দিগি তেনা তেনা। আরে প্রাইভেট কার, তার পিছনে আমরা আছি, ধুলা দিস না। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে কত সুন্দর সুন্দর ভিউ। ওই দূরের পাহাড়ের উপরে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর আমরা নিচ দিয়ে 2 চাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। ধীরে ধীরে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পিছনে কিছু গল্প শেয়ার করি। আমরা কীভাবে বাইক ভাড়া করলাম, বাইকের রেন্ট কত পড়ছে, কোথা থেকে বাইক রেন্ট নিলাম, আমাদের বিহেভিয়ার কেমন, এসব নিয়ে এখন একটু কথা বলবো। আমরা গতকাল রাতে এসে পৌঁছেছি কাঠমান্ডুতে। রাতে থেকে বৃষ্টি, আর সকালবেলা বৃষ্টির মধ্যে রেনকোট পরে বেরিয়ে পড়ছি বাইকের খোঁজে। কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এখন আছি আমরা বিএস মোটরের বাবু বাড়িখানে। অলরেডি হুসেন ভাই, সাব্বির ভাই, ওনারা 2টা বাইক এখান থেকে নিয়ে নিছে। আমরা ওইখানে এসেছিলাম বাইকের জন্য, কিন্তু এখানে আর আমাদের নেওয়ার মতো কোনো বাইক নেই। তাই আমরা চিন্তা করতেছি অন্য কোথাও যাব। অলরেডি আমরা একটা খোঁজ পেয়েছি, মহাজান বাইক মোটর, ওখানে ফোন দিয়েছিলাম। তো আমরা এখন ওইখানে যাবো চিন্তা ভাবনা করতেছি। দেখি ওখানে গিয়ে আমরা কি বাইক পাই। আমরা মহাজন বাইক সেন্টারে এসে এক্সপালস 200 এটা পেয়েছি, FZS 150 এবং পালসার 220 2টা ভাড়া নিয়েছি। আমরা এখন পোখরার যে হাইওয়ে এটাতে উঠে গেছি। বাইপাস যেটা দিয়ে আমরা আসলাম সেটা আমরা হাতের বাম পাশে রেখে এসেছি। এখন এই ভাঙাচোরা রাস্তা, মাঝে মাঝে ভালো রাস্তা দিয়েই আমাদের ফোকরা পর্যন্ত পৌঁছতে হবে। তবে ফোকরার রাস্তা যেটুকু দেখাচ্ছে যে টাইম, সেই টাইম মেনটেন করতে গেলে পরে রাত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা কোনো ডিসিশন নেই যে আমরা কী করব। রাইড করতে থাকি, আল্লাহ ভরসা, দেখা যাক। যেখানে যাওয়া
সেফলি তাই করবো আমরা। আমরা এখন পৃথিবী হাইওয়ে দিয়ে যাচ্ছি পোখরার দিকে। পোখরার ডেস্টিনেশন আমরা দার্কি থেকে দেখলাম 172 কিলোমিটার। আমরা অলরেডি 10-12 কিলোমিটার রাইড করে চলে এসেছি। রাস্তার কন্ডিশন খুব একটা যে ভালো তা না, ভালো মন্দ মিলেই আছে, ভাঙাচোরা আছে। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে চলছে। আমরা 4 জন রাইড করতেছি এবার নেপাল ট্রিপে। 5 জন করার কথা ছিল। আমাদের হাতিশ আলম ভাই সে ছুটির কারণে আসতে পারে নাই, যার জন্য আমরা চলে আসছি। তো আমাদের সাথে আমরা 4 জন রাইড করতেছি এই মুহূর্তে। আমাদের রিজন আছে, রনি মাস্টার আছে, রতন ভাই আছে, আর আমি নিজে আছি। আমরা 4টে বাইক নিছি। আমারটা হলো এক্সপালস হিরো 200 সিসি। এটার রেন্ট নিছে পার ডে 3000 টাকা। আর রিজন আর রনি নিচে পালসার 220 220 পালসার। ওইটার ভাড়া হলো পার ডে 2000 টাকা। আর আমাদের রতন ভাই যে ইয়ামাহা ছাড়া কিছু চিনে না, তার জন্য আমরা 150 সিসি একটা ম্যানেজ করেছি। ওটার ভাড়া হলো 2000 টাকা পার ডে। সব মিলে রাইড এই পর্যন্ত আমরা হয়তো বা 40-45 কিলো রাইড করছি। পারফরমেন্স কোনোটাই খারাপ না, ভালোই পাচ্ছি। বাকি দেখা যাক। এদিকেও তো রাস্তা তেমনটা খারাপ না, যথেষ্ট ভালো রাস্তা। করার পরে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে বাইকের পারফরমেন্স আমাদের জন্য ঠিক আছে কিনা। পাহাড়ে রাইড করতে এত ভাল লাগে, সারাদিন চালাইলেও মনের খোরাক মেটে না। এই যে ল্যান্ডস্লাইড হয়ে দেখেন, এই যে পাথরগুলো কেউ পড়ছে। তো এরকম পোখরার এই রাস্তাতে গত কয়েকদিনের বৃষ্টিতে হিউজ পরিমাণ ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ব্লক ছিল। বড় গাড়ি টোটালি ঢুকতে পারে নাই, আজকে থেকে খুলে দিছে। ছোট গাড়িগুলা বা বাইকগুলা যা আসা করতে পারছে। এদিকে রাস্তাটা অনেক সুন্দর, জায়গাটা পরিবেশটা সুন্দর লাগতেছে। আপনারা
উপভোগ করতে থাকেন, আমরা রাইড করতে থাকি। সামনে আরও সুন্দর রাস্তা পেলে পরে আপনাদেরকে দেখাবো। ল্যান্ডস্লাইড হয়ে কাদা টাদা হয়ে কি একটা অবস্থা। পোখরা যাওয়ার যে রাস্তায় জ্যামটা, এটার কারণ হলো ল্যান্ডস্লাইড হয়ে যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য একটু জ্যাম লেগে আছে, আর কিছু না। চমৎকার লাগতেছে ভিউটা, চমৎকার, অসাধারণ সুন্দর লাগতেছে। ওই দূর পাহাড়ের মাথায় এলো মেঘের ঘন কাটা। ওই সামনে দাঁড়াও, গাছতলা একটা ছায়া আছে না, অন্য সাইড তো রাইতেছে, দাঁড়াও। দাঁড়াও, আবার হইলো বাইক আইতেছে, দাঁড়ানো যায়, দাঁড়াও। রাস্তায় যে কি পরিমাণ জ্যাম। কি আর খান লাগবো না? আমরা এখন যে জায়গাটায় বসছি নাস্তা করার জন্য, আসলে দুপুরের খাবারের জন্য, এটা হলো ফুকরা থেকে কাঠপুতি বেরিয়ে ফুকরার পথে গালাউবি একটা জায়গার নাম। আর আমাদের দুপুরের খাবার হইল চানা, যেটা আমরা ডাল বলি, এখানে চানা বলে, আর এগুলো রুটি, আটা রুটি, সাথে সবজি হিসেবে কাঁচামরিচ আর পেঁয়াজ আছে। আমাদের রতন ভাই থাকলে তার জন্য ঠিক আছিল। সবাই এমন ক্ষুধার্ত যে বাঘের মতো খাইতেছে, রুটি বাঘের মতো। রিজুন, তাতে তোমার কি চলবো? যেটুকু হয়েছে দিছে, আর লাগবে? খাওয়া আগে পরে কথা। তবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, দেখেন পরিবেশটা অসম একটা জায়গা। ও যদিও এখন আসলে গাড়ির একটু জ্যাম লাগছে জায়গাটাতে, সামনে ওইদিকে রাস্তা ভাঙ্গা, মানে ল্যান্ডস্লাইড হয়ে ভাঙ্গা, ওখানে ভাঙার কারণে জ্যামটা একটু বেশি লাগছে। তবে অনেক সুন্দর জায়গা। আমরা এই জায়গাটা বসে দুপুরে খাওয়া দাওয়া করলাম।
পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে পরিবেশটা। আর এতে গাড়িতে প্রচুর জ্যাম, এবার সেটাও ল্যান্ডস্লাইড আছে, ভাঙ্গা আছে, এই জন্য জ্যামটা একটু বেশি। আর আমরা এখন পোখরার দিকে রওনা হচ্ছে। I go. بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. সম্ভবত এখন 4:20 কি 25 বাজে, দুপুরে খানা খেয়ে আমরা বেরোলাম। কারণ মিটারের ঘড়ির টাইম ঠিক নেই, 6:42 দেখাচ্ছে, ঠিক করে নিতে হবে। আর এখান থেকে আমাদের আসলে পোখরার দূরত্ব এখন অনেক, 140 কিলোমিটার। তো হয়তো দিনের আলো পাবো, আর হয়তো ঘন্টার দেড়েক, 1 ঘন্টা 30 কি 40 মিনিট দিনের আলো পাবো। এরপরেই অন্ধকার নেমে আসবে। পোখরা তো আসলে খুব কাছের জায়গা, পরিচিত জায়গায় এর আগে আশা করেছি, যার জন্য আশা করি যে একটু রাত হলেও পোখরা গিয়েই আজকে অবস্থান করব। কারণ পোখরাতে অবস্থান না করতে পারলে আমাদের জন্য বেশ ঝামেলা হবে। পারমিটের জন্য আমাদের পোখরায় সময় দিতে হবে, সো দ্যাট একটু কষ্ট হলেও আমরা হাতে করে হলেও পোখরায় গিয়ে আমরা থাকবো। আর চলতে থাকি, আপনারা দেখতে থাকেন। আপনাদের জন্য একটা ড্রোন শটও দিচ্ছি, আপনারা দেখতে থাকেন ড্রোন শটটা কেমন লাগে। বাকি কথা আবার পরে হবে ইনশাল্লাহ। এই যে নদীটা দেখতেছেন না, পোখরা নদীটা আমাদের সাথে বয়ে চলবে। নদীটার নাম পশুপতি নদী না কি যেন নাম, না নদীর নাম, এখন মনে নাই, স্ক্রিনে দিয়ে দেবনি যখন ভিডিও এডিটিং করি। আসলে আপনি পাহাড়ে যখন রাইড করবেন না, আপনার সাথে সাথে একটা করে নদী আপনার সাথে বয়ে চলবে, সেটার নাম যাই হোক, কন্টিনিউয়াসলি আপনার নদী আপনার সাথে থাকবে, হয়তো ডান পাশে না হলে বাম পাশে, হয়তো আপনার রাস্তার লেভেলে না হলে একদম আপনি উপরে সে নিচে, এই একটা অবস্থায় থাকে সবসময় নদীর। কি স্রোত রে বাবা, ওই দিকে বোঝা যাচ্ছে পাথরের সাথে বাড়ি খাচ্ছে, বোঝা যাচ্ছে যে স্পিড কেমন। পাহাড়ের এই ভিউগুলো আসলে অনেক সুন্দর দেখতে, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব প্যারা লাগে এবং মানে অস্বস্তি লাগে, সেটা হচ্ছে রাস্তার তারগুলোর জন্য ভিউটাকে আসলে ক্লিয়ার লাগে না। পাহাড়ের প্রত্যেকটা জায়গায় এরকমভাবে তারের জংশন থেকে যায়, শুধু পাহাড় না, যতগুলা সমতলেও রাস্তা আছে আমাদের দেশে একই সেম। এই জিনিসটা আমার খুবই বিরক্তিকর লাগে। কি দৃশ্য রে বাবা, হ্যাঁ, সামনে মনে হয় পাহাড়টা খালি কাগজের মধ্যে বিছাই আছে, সবুজের একটা কাগজ সামনে ঝুলে রাখছে এরকম মনে হইলো দূর থেকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসলে দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইছে যে আপনাকে প্রতি পরতে আপনাকে আশ্চর্য করবে,
বিমোহিত করবে এই সৌন্দর্যগুলো। ল্যান্ডস্লাইড আমি তো ভাবতেছিলাম তো মনে হয় সামনে বৃষ্টি পড়তেছে, এরকম কুয়াশার মতো লাগতেছিল, বৃষ্টি পড়তেছে না। ও এই সেই জায়গা, এখানে গ্লোবাল ব্যান্ডের প্রোগ্রামে আসার সময় আমরা এখানে দুপুরে লাঞ্চ করেছিলাম। কমিউনিকেটরও কারোর সাথে কানেকশন নাই দেখে কমিউনিকেটর নিজেই অফ হয়ে গেল। একটু সামনে আমি গাড়ি ওভার ট্রেকিং করে চলে এসেছি, এর পিছনে পড়ে গেছে গাড়ির পিছনে। এই নদীটা যে বয়ে চলতেছে এখানে, এই নদীটা আরেকটা নদীর সাথে, মানে দুইটা নদীর মোহনা এসে এক জায়গায় মিলিত হয়েছে, সেটা জায়গাটা সামনে মনে হয়। দুইটা নদীর মানে মিলন স্থল। ও হ্যাভি স্রোত এই নদীতে, হ্যাভি সেই লেভেলে। ইভেন রেস্টুরেন্টে দাঁড়াইলে ওই পিছনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, মানে ওই পাশে যাওয়ার জন্য। ওই সময় আমরা দেখেছিলাম রেস্টুরেন্টের পিছনে দাঁড়াই থেকে। মাই গড, তো পানির পরিমাণ কম। क्या wow 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 what a scenery, what a scenery. Allah Allah Allahu Akbar kabira. আমরা এখন মুগলিং আছি, এখান থেকে ফুকরা সম্ভবত 92 কিলোমিটার দেখলাম পিছনে। হ্যালো, ওগুলোর মধ্যেও নাই। আমরা বড় গাড়ির আলো দিয়ে আই গেতেছে, আই বামদা আইতেছ না? হ্যাঁ বামদাই বড় বুঝো না, এই যে মনে করো যে বামদা ঢুকলাম, গাড়ির আলো ছাড়া কিছু দেখতেছি না। হ্যালো, মনে হয় লাইন পাইলে এরকম মনে হলো। এবার থেকে ফিরি রাস্তা, আমরা বেরিয়ে খেতেছি। ল্যান্ডস্লাইড হয়ে রাস্তায় যে এগুলা বেশি খারাপ হয়েছিল। ফোকরা ঢুকতেছি, এই জায়গাটার নাম বলতে পারবো না, তবে আর একটু উপর থেকে মনে হলো বিমানের রানওয়েতে আমরা যাচ্ছি, মানে ঢুকতে যাচ্ছি এরকম একটা রাস্তা, মানে এত সোজা এবং দুই পাশের লাইটগুলো দেখে তাই মনে হলো। যার জন্য রাতের বেলায়ও ক্যামেরাতে চলে আসছি, যদিও আসলে ওইভাবে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও ফিলটা মানে বোঝানোর জন্য আসলে ক্যামেরা চলে আসা, মানে সেই লেভেলের একটা মানে রাস্তার একটা নিদর্শন আসলে দেখা যাইতেছে। অস্থির লেভেলের রাস্তা, অস্থির লেভেলের রাস্তা। দিনের বেলা থাকলে পরে হয়তো বা মানে আরও সুন্দর লাগতো, রাতের বেলা কতটা লাগতেছে না, দেখতে হয়তো সুন্দর লাগতেছে না। ওই যে বাইক উপর উঠলো দেন গুরু
যান ঘুরুন ঘুরুন ঘুরুন, ওই যে উপরে উঠছে, ওই যে ওই যে ওই যে। আর ভাই ঘুরেন নাকি যে, হ্যাঁ 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 দেন, আচ্ছা দেখে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফোকারা শহরে ঢুকে গেছি। আমার বাম পাশে এটা হলো ফেওয়া লেক। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের মানিকগঞ্জের যে শফিকুল ভাই, উনি এই হোটেলে আছে, আমরা সেম এই হোটেলে থাকতেছি। ওনারা যেহেতু আছে আর কোনো প্যারা নিতেছি না। হ্যাঁ, ওনাদের সাথে রাতে গল্প সল্প করবো এই চিন্তাধারাতেই ওনাদের কাছে রয়ে গেছি। আসলে অন্য ভাইবাদের যারা আছে তাদের সাথে থাকবো পরে, সেটা কন্টিনিউয়াস তাদের সাথে দেখা হবে, কিন্তু ওনারা তো আসলে আজকের দিনে আছে, ওনারা চলে যাবে, ওনাদের ট্যুর শেষ। এই জন্যে ওনাদের সাথে থাকবো। এখানেও করতে হবো না, এখানেও করতে হবো না, এখানেও গান লক করতে হবে না। আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল সকাল থেকে নতুন ব্লগে কথা হবে ইনশাআল্লাহ।